আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, বলল সেনা সদর। ভোটের পর দেশে স্থিতিশীলতার আশা। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলছে বিএনপি। খালেদা জিয়ার অংশগ্রহণের কারণে বিলম্বিত হওয়ার সুযোগ নেই মন্তব্য। এবং মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে গণমাধ্যম কর্মীদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ উন্মুক্ত করার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতেই ভোটের হাওয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে যেতে চায় বলে জানিয়েছে সেনা সদর। সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানানো হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে। সব পর্যায়ের সেনা সদস্যের নেতৃত্বের প্রতি আনুগত্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে সেনা সদর। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। সেনাবাহিনীর ইন-এইড টু সিভিল পাওয়ার কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন। নির্বাচন, আরপিও সংশোধন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা অফিসারদের নিয়ে কথা বলেন সামরিক কর্মকর্তারা। নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায়, বাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনী জানায়, সেনা ও আইসিটি দুটি স্পেশাল অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা বলেন, নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন, আর এতেই বোঝা যায় কেউ নির্বাচন প্রলম্বিত করতে পারবে না। রাজধানীতে এক আলোচনায় তারা বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানান নেতারা। রাহুল রায় জানাচ্ছেন, 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা ছিল শ্রমিক দলের। বিএনপির সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে দিনটির তাৎপর্য তুলে ধরে আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা আর প্রস্তুতির কথা বলেন। জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও
এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন, গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। দুদিন আগে 237 আসনে ঘোষণা করা বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ঢাকায় না, আপনি এখানে না, আপনার যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। বিএনপির 31 দফা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন ঢাকা 12 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জোট করার সিদ্ধান্ত না নিলেও তারা সমঝোতা করবেন। পুনরায় জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর সিলেট পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। আমরা নির্বাচনে সমঝোতা করব, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনেই নিজেদের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন। 24-এর গণঅভ্যুত্থানের সময় স্প্লিন্টারের আঘাতে আহত স্কুল শিক্ষক গাজী সালাউদ্দিন 26 অক্টোবর রাতে হাসপাতালে মারা যান। এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে চাইলে নির্বাচন কমিশনের সক্ষমতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি। ইসি সচিব আক্তার আহমেদ আশা করেন, গণভোট নিয়ে সিদ্ধান্তের আগে সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে। আচরণবিধি হাতে পেলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসা হবে জানিয়ে তিনি বলেন, এরপর কমিশন প্রয়োজন মনে করলে আরপিও সংশোধন করা হবে। নাজিব বেগ জানাচ্ছেন। সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্কের পর এখন দলগুলোর মতবিরোধ গণভোটের সময়সীমা নিয়ে। একই দিনে সংসদ নির্বাচনের সাথে গণভোটের পক্ষে বিএনপি ও সমমনা দলগুলো, আর নভেম্বরে গণভোট চায় জামাতসহ কিছু রাজনৈতিক দল। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হলে সরকার সিদ্ধান্ত দেবে। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি মনে করেন, গণভোটের সময়সীমা নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে আসতে হবে। আরপিও সংশোধনের আগে দলগুলোর সাথে আলোচনা উচিত ছিল বলে মনে করেন তিনি। আমরা যদি দেখি যে আসলে গণভোটটা আমরা ঠিক ফেব্রুয়ারির আগে করার মতন যথেষ্ট সময় ইলেকশন কমিশনের কাছে আসি কিনা, আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে একসাথে করাটাই একটু সুবিধাজনক পজিশনে। কিন্তু ঠিক ইলেকশনের আগ দিয়ে আমার কাছে মনে হচ্ছে না দুইটাই বড় ইলেকশন
তোলা ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব হবে। যে সংলাপটা খুব একটা গুরুত্বের সাথে দেখেনি। নির্বাচন কমিশন সচিব বলছেন, গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি। কমিশন প্রস্তুতিটা নির্ভর করছে নির্দেশনাটা কিভাবে আসবে, কেন গণভোটের সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের দিনে হতে পারে বা তার আগেও হতে পারে। আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো যখন ওনারা সিদ্ধান্ত নেবেন হয়তো নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন। আরপিওটাতে 1972 সালের এ পর্যন্ত তো কতবার পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে। আচরণবিধি ভেটিং হয়ে আসার পর শিগগিরই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানব বগুড়ার ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্য একটি আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম ভোটার, সামনে ফেব্রুয়ারিতে আমি ভোট দিব। তো আমাদের বগুড়া থেকে তারেক রহমান উনি ভোটে দাঁড়াইছে। তো আমি চাবো ওনার কাছে আমার আবেদন যে বগুড়ার আগের বছরে যেগুলো উন্নয়ন হয়নি উনি ওঠার পর যেন সেই উন্নয়নগুলো করে। এবার আমাদের মনের আশা হয়তো পূর্ণ হবে যদি সত্য কথা, যদি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনে যে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে তাহলে আমরা বগুড়াবাসী আনন্দিত। যেহেতু আগে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, এখন তারেক রহমান আমাদের প্রিয় এবং তার মা বেগম খালেদা জিয়া আমাদের বগুড়ার জন্য উন্নয়ন আগে করেছে, 17 বছর আগে করেছে, এবং এখন তারা যদি আসে তাহলে আবারও এই উন্নয়ন হবে। যে প্রার্থী হোক আমাদের যাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর বগুড়া থেকে আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত আছে, যেমন আমাদের সরকারি আইডিয়া কলেজে এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় করা উচিত। আমার প্রথম ভোট ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে হবে। তো আমরা চাচ্ছি যে দেশ পরবর্তীতে একটা নতুন একটা অভিভাবক পাক। নতুন ভোটার, সামনে নির্বাচনে আমি ভোট দিব। আমি তারেক রহমানের কাছে এটা আবেদন যে সামনে নির্বাচনে যেন আমি সুন্দরভাবে ভোট দিতে পারি, কেন্দ্রের পরিবেশটা যেন সুশীল থাকে এবং সবাই যেন সুষ্ঠু মতো ভোট দিতে পারে, এবং নির্বাচিত হওয়ার পর বগুড়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান পায়। আমি একজন নতুন ভোটার, বিগত 16 বছর আমাদের এই বগুড়া জেলায় অত উন্নত হয় নাই। বিএনপির কাছে আশাবাদী যে আমাদের বগুড়ার 16 বছরে যা উন্নয়ন হয় নাই তারা আসলে উন্নয়ন করবে। নতুন ভোটার হিসেবে আমাদের বগুড়া 6 আসনের তারেক রহমান, যিনি আগামী দিনের সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরা চাই সে যেন আমাদের বগুড়াকে উন্নয়ন করে। আমি চাই যে এইবারে ফেব্রুয়ারি মাসের যেন ভোট সেন্টারগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, আমরা যেন সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারি, এবং ভোট নিয়ে যেগুলো গন্ডগোল হয় বা মারামারি হয় ওগুলো যেন না ঘটে। রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্টে 33টি সুপারিশ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ সংগঠনের কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। চকর মালিথা জানাচ্ছেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন। প্রতিবেদন সম্পর্কে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে, কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে
এই উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অকার্যকর ঘোষণা করা হয়েছে ইসলামী শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে। গভর্নর বলেছেন আগামী 1 থেকে 2 বছরের মধ্যে ব্যাংকগুলো একীভূত হবে। আপাতত মালিকানা থাকবে সরকারের। 1 মাস পর থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতের পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। গভর্নর আশ্বস্ত করেছেন কোনো কর্মীর চাকরি যাবে না। রিজভী নওয়াজ জানাচ্ছেন। বেসরকারি খাতের এক্সিম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ শেষ পর্যন্ত শুরু করল বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকগুলোকে নন ভায়াবিলিটি লেটার দেওয়া হয়েছে। এর মাধ্যমে মৃত্যু হলো ওই 5 ব্যাংকের। এতদিন তো কাগজে কলমে ছিল, আজকে এটা বাস্তবে আমরা এটাকে রূপ দেওয়ার চেষ্টা করছি। এই চিঠিটা হচ্ছে নন ভায়াবিলিটি লেটার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে এই ব্যাংক আর কার্যকর থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে। তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়ালি ফর্মালি এটা দেওয়া হয়েছে। অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে, এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্সের সেটেলমেন্টগুলো সবই করতে হবে, কিন্তু বিজনেস চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম টেক ওভারও হতে হবে। গ্রাহকের অর্থ নিয়ে দুশ্চিন্তা নেই, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মার্জিং প্রসেসটা সাকসেসফুল হয়। 75 লক্ষ ডিপোজিটরের ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পারবো। 75 লক্ষ লোকের সাথে কয় কোটি লোক জড়িত এখানে, বিশাল জনগোষ্ঠী ভোটার, এদের স্বার্থ দেখতে হবে। তো 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি, আমাদের হিসাবে সেটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম। তো 420 টাকা বা 350 টাকার নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না, কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। 5 ব্যাংকের গ্রাহক সংখ্যা 75 লাখ। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সুরক্ষিত সিলগালা করা স্ট্রং রুমের তালা ভেঙে অস্ত্র চুরির আশঙ্কা করা হচ্ছে। ভল্টের তালা ভাঙার বিষয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তালা ভাঙার পরে ভল্টে প্রাপ্ত বাকি অস্ত্র থানা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ, বিমান মন্ত্রণালয় সহ একাধিক সংস্থা তদন্ত কমিটি করেছে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। গত 18 অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর 28 অক্টোবর সকালে সুরক্ষিত স্ট্রংরুমের ভল্টের তালা ভাঙার বিষয়ে সাধারণ ডায়েরি করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেন। আমদানি করা অস্ত্র, হীরা, স্বর্ণসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মালামাল জমা রাখা হয় স্ট্রংরুমে। আর এর রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রংরুমের অস্ত্র থানায় হস্তান্তর করা হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিডিতে অস্ত্র চুরির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। কোনো পণ্য খোয়া গেছে কিনা, স্ট্রংরুমের সিলগালা তালা ভেঙে কিভাবে চুরি হলো, বিমান, কাস্টমস, পুলিশ, বেবিচক আসলে দায় কার, এর কোনো সদুত্তর দেয়নি কোনো সংস্থা। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি না হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তদন্তের কথা বলছে। বিমানের এককভাবে কোনো অথরিটি নাই গিয়ে দেখবে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। জিনিসটা যখন জানাজানি হলো, এটা সব বাহিনীর যারা যারা রিলেটেড তারা আসছে, এসে যা করার দরকার করতেছে, ইনভেস্টিগেশন কমিটি করছে, করছে। এই জন্য আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল, কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা।
এবং কী চুরি হয়েছে এইগুলো তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে। সাধারণ ডায়েরির পর ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম সহ বিভিন্ন আলামত সংগ্রহ এবং 29 অক্টোবর স্ট্রংরুম থেকে আগ্নেয়াস্ত্র হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিমান এবং কাস্টমস উপস্থাপন করে একটা কিছু অস্ত্র ইয়েকে দিয়েছে, আমাদের ওসিকে কাছে দিয়েছে, ওসি হেফাজতে রেখেছে। ওসি তারা যেটা দিয়েছে সেইটুকু সে জাদু তালিকা বলে সেটা নিয়েছে। ওসি সেটা তাদের দেওয়া মতে ওইটা একটা সিজার লিস্ট করে থানায় নিয়ে গিয়ে রেখে দিয়েছে। আমরা তো ওই যে দিদিতে তদন্ত করছে, ওটা যদি হয়ে থাকে তাহলে ওই হয়তো আসবে। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামি এলাকায় বিএনপি এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে সরওয়ার বাবলা নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। সে সময় চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ 4 জন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন হাতে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ, তবে তিনি শঙ্কামুক্ত। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনীর এক স্কুল শিক্ষক আবাসন ভবনের ছাদে ফল ফসলের চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন, পাশাপাশি ছাদ কৃষির অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দিচ্ছেন বাস্তবমুখী শিক্ষার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের এই একতলা ভবনে বসবাস করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম আয়ুব। শিক্ষকতার পাশাপাশি গত 2 বছর ধরে তিনি যুক্ত হয়েছেন ছাদ কৃষিতে। আমি এই সাথে প্রথমে শুরু করেছিলাম পালং শাক দিয়ে। এখন পালং শাকের সিজন না, ধনিয়া, তারপরে কিছু বিলাতি ধনিয়া আছে, আর মরিচ আছে, কামরাঙ্গা আছে, মানে অনেক ফলগুলো আছে। বিশেষ করে সবজি হিসেবে মরিচটা আমি রাখি, কারণ মরিচের বর্ষাকালে প্রচুর দাম। আমরা এই সুযোগটা নিয়েছি যাতে বর্ষাকালে দামের সময় মরিচ আমার না কিনতে লাগে। এখানে যেসব ফল ফসল উৎপাদন হয় তার চারাও উৎপাদন করে সরবরাহ করেন শিক্ষার্থীদের মাঝে। মেরিটের স্টুডেন্ট না, তোমার 2টা চারা দিয়ে দিলাম। এত মেহমান আসলো, তাদের 2টা চারা দিয়ে দিলাম। কিন্তু প্রচুর বেগুনের তাল বেগুনের চারা আছে আমার যেখানে সাধারণ সরে। এই কাজে পাশে রয়েছেন তার স্ত্রীও। দুজনের গড়া এই ছোট্ট উদ্যোগটি এখন শুধু শখ নয়, এটি টেকসই কৃষি চর্চারও একটি নমুনা। 4-5টা রেসিপি দেখা যায় যে আমার ছাদে লাগানো সবজি দিয়েই হয়ে গেছে, খুব ভালো লাগে তখন সেটা। জনসংখ্যা বাড়ছে, জমি কমছে। মফস্বল অঞ্চলে যখন নতুন নতুন বসতিগুলো উঠে আসে তখন স্বাভাবিকভাবে মাথায় থাকে কৃষি জমিকে গ্রাস করেই এই বসতি হয়েছে। স্বাভাবিকভাবেই তখন পরবর্তী চিন্তা হচ্ছে সেই বাড়ির বা সেই ভবনের ছাদটিকে যাতে কৃষি কাজে ব্যবহার করা যায় সেই জায়গা, যেমনটি করেছেন জনাব আয়ুব এবং তার স্ত্রী মিলে এই দম্পতি। এটি হতে পারে আরেকজনের জন্য অনুকরণীয়। মুন্সিগঞ্জ সদর থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্কের সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নির্বাচনী ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হন জোহরান মামদানি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে 34 বছর বয়সী মামদানি হলেন শহরটির কনিষ্ঠ মেয়র। বাংলাদেশের শীর্ষ 5টি সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী 1 বছরে যুক্তরাষ্ট্র থেকে $1.25 বিলিয়ন সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর সাথে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ইউসেকের আগ্রহপত্র সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে, দৃঢ় হবে পারস্পরিক সম্পর্ক। রাসেল শাহর ক্যামেরায় আরও জানাচ্ছেন তানভীর আশিক। যুক্তরাষ্ট্র থেকে $1.25 বিলিয়ন সয়াবিন কেনার অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের সয়াবিন প্রক্রিয়াজাতকারী শীর্ষ 5 প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ডেল্টা এগ্রো, মাহবুব গ্রুপ এবং কেজিএস গ্রুপ। আগামী 1 বছরে তারা এ সয়াবিন আমদানি করবে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত সয়াবিনের গুণগত মান নিশ্চিত হওয়ায়
এর চাহিদা দিন দিন বাড়ছে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তাদের যে সয়াবিন, এটা ডাইজেস্টিবিলিটি এবং অনেক কিছু ভালো। বাংলাদেশ এবং আমেরিকার যে ডেফিসিটটা, এখন এখানে $1 বিলিয়ন একটা মানে চুক্তি হওয়া, এই ডেফিসিট তো অলমোস্ট 1/6 কমে গেল একটাতেই। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত এবং অগ্রগতির নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে বলে চ্যানেল আইকে বলেন ইউসেকের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক কেভিন রুপকে। I think soybeans and US soy in general can be a great ballast between the two great countries of the United States and Bangladesh, and we look forward to really supporting and helping coalesce bilateral relations and using soybeans as a central key figure within that relationship. অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ d'affaires ট্রেসি অ্যান্ড জ্যাক বসন ছিলেন। Agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউসেকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার। সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ দেশে খাদ্যমূল্যে স্থিতিশীলতা আনবে এবং কৃষি শিল্পকে আরও টেকসই করবে। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। নেটল টাটা বিশেষ সংবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদন করার কাজ সহজ করতে গণমাধ্যম কর্মীদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ উন্মুক্ত করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মতবিনিময় সভায় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা বলেন, ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়। বিষয়টিকে আরও বিস্তৃত করতে এই প্রয়াস। এবারে কৃষি সংবাদ। সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা 2025 বাতিল করে 2009 সালে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের ডিলাররা। বুধবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের 200-রও বেশি ডিলার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন যশোর জেলা ইউনিটের সভাপতি শাহজালাল হোসেন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও অন্যরা। সংবাদ সম্মেলনে 2009 সালের সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত আইন বহাল রাখা সহ 4 দফা দাবির প্রস্তাব দেওয়া হয়। গভর্নমেন্ট এটাকে সুদৃষ্টি দিয়ে এবং আমাদের এই ডিলার যেন বজায় থাকে এবং আগামী দিন আমরা এই খুচরা ডিলার থেকে শুরু করে আমরা যেন যেভাবে আগে কাজ করতাম এই ধারাবাহিকতা কাজ করতে পারি, এটাই আমাদের সরকারের কাছে আগ্রহ। এবারে প্রকৃতি সংবাদ। ডাস্টবিন ব্যবহার অনুপযোগী হওয়ায় সড়ক সহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিন মেরামত ও বর্জ্য ব্যবস্থাপনায় নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। এর বিপরীতে আশ্বাসেই দায় সেরেছে কর্তৃপক্ষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক এবং পেমেন্ট প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ভিসার মধ্যে অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ড সেবা পাবেন। পাশাপাশি চালু হবে কন্ট্যাক্টলেস পেমেন্ট এবং টোকেনাইজড ডিজিটাল পেমেন্ট সুবিধা, যা গ্রাহকের লেনদেনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ করবে। অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ অন্যরা। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে খেলার খবর।
চ্যাম্পিয়ন্স লিগের সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, বলল সেনা সদর। ভোটের পর দেশে স্থিতিশীলতার আশা। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলছে বিএনপি। খালেদা জিয়ার অংশগ্রহণের কারণে বিলম্বিত হওয়ার সুযোগ নেই মন্তব্য। নির্বাচনী জোট না হলেও আসন সমঝোতার কথা জানালেন জামায়াতের আমির। বললেন আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইলে ইসির সক্ষমতা বিবেচনায় রাখার পরামর্শ, প্রয়োজন হলে আরপিও সংশোধনের সম্ভাবনা। এবং মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।